ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা দিল্লিতে আছেন, ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে। তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও। মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কো রুবিও, যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলো করেন। তো হঠাৎ করে মার্কো রুবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে? অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের নিয়ে নিয়েছেন, তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন এবং আপনার ব্রেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশুদিন মানে 12 জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন এবং ইউনূসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন। মূলত কূটনীতিক, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট গাম্বিস এবং মর্স এইচস্ট্যান তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, বিশেষ দূত। ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন। মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, যুদ্ধ অপরাধ, আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন। সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক, পররাষ্ট্র নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ। এই দুইজন দেখা করে আমাদের ইউনূস সাহেবের সাথে এবং আপনারা এখন এই মুহূর্তে যদি যান আপনারা ইউনূস সাহেবের ফেসবুক পেজ, যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ, সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশুদিন সন্ধ্যা 6টায়, যেখানে ইউনূস সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয়, কে আসে, এটা খুব দ্রুত কিন্তু উনি দেয়। কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গতকাল রাতের বেলা। তার আগ পর্যন্ত তিনি মানে প্রায় 17-18 ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেসারে পড়েছিলেন। প্রেসারে পড়ে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে। এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে? এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে। আপনারা জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল, সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল, সেখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এরপরে আপনার দোহায় নিয়ে যাওয়া হয়েছে, কাতারের দোহায়, সেখানেও, এবং সর্বশেষ কয়েকদিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে। এই দুইজন আপনার আমাদের ইউনূস সাহেবের কাছে 12 তারিখে আসলে ইলেকশন হবে কিনা এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ 12 তারিখ ইলেকশন হবে, আমি এর আগেও আপনার এই সবাইকে বলেছি, আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে, সার্জিও গোরের সাথেও কথা হয়েছে, ওনাদেরকেও বলেছি আমরা 12 তারিখে ইলেকশন করব, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চলছে, আমি 12 তারিখ ইলেকশন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাব, আমি এর চেয়ে 1 ঘন্টাও বেশি থাকবো না, আমিও চাই যে নির্বাচিত সরকার নিয়ে যাক, এই সেই। তো এগুলো বলার পরে তখন এই দুই কূটনীতিক ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি। তো আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যে ব্যবহার হয়েছিল সেটার বিষয়ে তো চিন্তা। উনি বলে যে না, আওয়ামী লীগ তো ক্ষমা চায়নি। তখন এরা নাকি ধরে বসছে যে ক্ষমা চাইবে না, সেটা তো হচ্ছে ট্রুথ কমিশন বসার পরে সেখানে সবাই মিলে একটা দেশ
দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয়। কোনো পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না, অ্যাকসেপ্ট মৌলবাদ থাকতে পারবে না সেই দেশে, সমস্ত রাজনৈতিক দল থাকতে পারবে মৌলবাদ ছাড়া, মৌলবাদীরা ছাড়া বাকি সবাই থাকতে পারবে। মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ, এবং তারা দেখতে পারতেছে যে এই যে মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে ইউনুস গভর্নমেন্ট প্রোভাইড করেছে, সবকিছু দিয়ে জ্বালাও পোড়াও করাইছে, এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে। এই ঘটনার পরে 4টা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে, যেটাও মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে, এবং যেটা পোপ যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ যখন বাংলাদেশে কথা বলেছেন, তখন কিন্তু মার্কিন সরকার, ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে। এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে, এবং এরা নাকি এটাও বলে গেছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যাইতে হবে, পরবর্তী সরকার আসলে তুলবে মুলবে এগুলো না, তোমাকে তুলে যেতে হবে। এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন যদি করতেও তুমি পারো, সেটাও তুমি 12 তারিখের পরে তুমি 12 ঘন্টা আর থাকতে পারবে না, তুমি সাথে সাথে দিয়ে যেতে হবে। এগুলো বলে টলে আসার পরে ওরা নাকি দেখতেছিল যে এটার প্রচার হয় কিনা, কিন্তু এটার প্রচার যখন না হয়েছে তখনই আবারও এরা প্রেশার দিয়েছে, কেন এটা প্রচার করলা না, যে আমরা এসেছিলাম, দেখা হয়েছে, কি কি কথা হয়েছে। এরপরে সরকার সামান্য এতটুকুই দিয়েছে যে এই দুজন এসেছিল, ট্রুথ কমিশনের বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে আমরা এই কথা বলেছি, বাকি আর কথা সরকারও প্রকাশ করে নাই। ওরা তো এখনো প্রকাশ করে না, ওরা তো পরে গিয়ে প্রকাশ করবে এগুলো। বাসস যেটা সরকারি সংবাদ সংস্থা, ওইটা না পারতে 2-1টা লাইন শুধু লিখেছে। এখন মার্কো রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলেছেন, এবং সেখান থেকে মার্কো রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর। এমন 6 থেকে 7 কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং তারা রাজনীতি করতে পারবে না, এটা হইতে পারে না। এই ব্যাপারে তিনি দেখছেন, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে, এগুলো নাকি কথা হয়েছে। ফেব্রুয়ারির পর একটা নির্বাচিত সরকার এলে হয়তো তাদের সঙ্গেই একটা পরামর্শ করে আওয়ামী লীগের সম্পর্কে, আওয়ামী লীগের আবার পুনঃস্থাপন সেখানে করা যায় কিনা, তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে দেওয়া যায় কিনা, সেই আলোচনাগুলোর দরজা তখন হয়তো খুলতে পারে। এখন খোলা তো সম্ভব নয়, কিন্তু একটা যোগাযোগ তো ভারত ক্রমশ রাখছে। একটা ঘটনা নানাবিধ ভাবে একটা আলাপ আলোচনা চলছে না যে তা না, কিছু আলোচনা প্রকাশ্যে হয়, কিছু আলোচনা গোপনে হয়। এখন আমার মনে হয়, আমি শুনেছি কিছু গোপনেও, যেগুলোকে ট্র্যাক টু ফুটু বলা হয়, সেসব ধরনের কিছু কথাবার্তা আলোচনা চলছে। ফলে এখানে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দল, যাদের জন্য বাংলাদেশের সৃষ্টি, তারা যদি নির্বাচনের বাইরে থাকেন, তাহলে মানুষ কতটা ভোট দেবে? সেই যদি মানুষ ভোট না দেন, তাহলে সমাজের মধ্যে একটা অশান্তির বীজ রোপিত হয়ে থাকলোই, এবং সেটা ধীরে ধীরে মহিরু বৃক্ষ আকার ধারণ করতে পারে বা বিস্ফোরণ করতে পারে। ফলে বাংলাদেশ শান্ত বা অশান্ত, নির্বাচনটা একমাত্র সমাধান নয় তখন প্রমাণিত হবে। ফলে এটা ভারতের পক্ষ থেকে এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে। সেই প্রথম ঢাকার মার্কিন দূতাবাসে 46 জন শিবিরপন্থী লোককে চাকরি দেওয়া হলো। এখনো তার মধ্যে একজন আছেন যিনি সমস্ত জামায়াতের সঙ্গে সম্পর্কটা মেনটেন করেন, আমি নাম বলছি না, আমি নাম জানি। দ্বিতীয়ত, বাকি যারা ছিল তাদেরকে আবার আমেরিকা সরিয়েও দিয়েছে, অনেকে সরিয়ে তাদের বিভিন্ন এনজিওতে তাদের পোস্ট করেছে। আমি তাদের নাম ধাম ঠিকানা এনজিও সব জানি, ইনফ্যাক্ট আমি একটা লিখছি, বই লিখছি, তাতে প্রকাশ হতে পারে। ওই 18 থেকে কিন্তু সিদ্ধান্ত হয় যে জামায়াত ইসলামীকে রাজনৈতিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে, যেটা আমেরিকা তার নীতি পরিবর্তন করে 18-তে। সেই কারণে আজকে সেটা ঘুরে ফিরে, আপনি যদি দেখেন 18 তারপরে যে ছাত্র আন্দোলনটা হয়েছিল কোটার, যে ভারতের কূটনীতিবিদ, আমি জানি গোয়েন্দা, তো গোয়েন্দারা দেখা করেছেন, জামায়াত চাইছে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে, এবং তারা বলতে চাইছেন যে এই জামায়াত আগের জামায়াত। স্বভাবতই বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক এই মুহূর্তে অবস্থান করছে, তার পরিপ্রেক্ষিতে আপনাদের সেনাপ্রধান অর্থাৎ ভারত সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী বেশ কিছু মন্তব্য করেছেন আপনাদের সেনাবাহিনীর যে বার্ষিক সম্মেলনের, সেই সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে তিনি কিছু উত্তর দিয়েছেন। সেই জায়গা থেকে যদি আমি প্রশ্ন করি, যে তার কাছে যে প্রশ্নটা ছিল, ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক এই মুহূর্তে অবস্থান করছে, তাতে সেটি ভারতের জন্য হুমকি কিনা, তিনি তার উত্তরে বলেছেন যে
প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4 থেকে 5 বছরের জন্য নাকি আগামী 4 থেকে 5 মাসের জন্য। এই মন্তব্যটির মাধ্যমে আমরা আসলে কি ধরে নিতে পারি, অথবা আপনি আপনার ব্যাখ্যায় কি বলবেন যে 4-5 বছর অথবা 4-5 মাসের জন্য কি পদক্ষেপ নিতে যাচ্ছে, তারা কি বোঝাতে চেয়েছেন তিনি? ধন্যবাদ। প্রথম আমার যেটা মনে হয়েছে সেটা ভারতেও, মানে যেটা ভারতের যেগুলো যাদের বলেন যে ভারতীয় প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠান, সেনাবাহিনী তার মধ্যে অন্যতম, তাদের আসলে আজকে আর্মি ডে, সেই উপলক্ষে ওই প্রেস কনফারেন্সটা ছিল। সেটা বাংলাদেশ ছাড়াও সেইখানে কিন্তু পাকিস্তান, চীন ইত্যাদি প্রশ্ন এসেছিল আর কি। এই 3 প্রতিবেশী ভারতের কাছে একটা উদ্বেগের, এটা কিন্তু সামগ্রিকভাবে একটা বার্তা ছিল। তার মধ্যে বাংলাদেশ বিশেষ করে যেটা তিনি বলতে চেয়েছেন যে তার ধারণা যে 4-5 মাস এই কারণেই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রয়েছে, যে সরকারটির মেয়াদ নির্বাচন, যখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, তখন সেই সরকার স্থায়ী কোনো সিদ্ধান্ত নেবে। এবং এখনকার সরকার যে সিদ্ধান্ত কিছু নিয়ে থাকেন, সেটা কিন্তু আমরা যেটা বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যে বিমান কেনা, যেটা J-17 যে বিমান কেনার কথা নিয়ে আলোচনা চলছে আর কি, সেটা বাংলাদেশ বিমান বাহিনী নিঃসন্দেহে হয়তো তাদের যে থ্রেট পারসেপশন সেই অনুসারে তারা দেখছেন তাদের বিমান বাহিনীকে কিভাবে আরো মজবুত করা যায়, সেক্ষেত্রে কোথা থেকে তাদের এই ধরনের বিমান। পাকিস্তান বোঝাবার চেষ্টা করেছে তাদেরকে যে J-17 সম্প্রতি যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে তাতে J-17 বেশ উপযোগী ভূমিকা পালন করেছে, ফলে এটা বাংলাদেশ চাইলে এটা নিতে পারে। এবং পাকিস্তানের পক্ষ থেকেই কিন্তু ঘোষণা করা হয়েছে যে বাংলাদেশ আগ্রহী। আমি এখনো বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বায়ুসেনা তাদের পক্ষ থেকে কিন্তু কোনো সরকারি মন্তব্য দেখিনি। ফলে এটা ধরে নিচ্ছি যে পাকিস্তান সোজা কথা তার কাছে যে সামগ্রী আছে সেটা সে বিক্রি করতে চায় বাংলাদেশের কাছে। দ্বিতীয়ত, এই সেনাপ্রধান এটাও কিন্তু বলেছিলেন যে আমাদের শুধু কেবলমাত্র আমি নয়, আমাদের 3টি বিভাগের প্রধানরাই তার কাউন্টার পার্টির সঙ্গে যোগাযোগ রেখে চলেন। মানে ভারতের বায়ুসেনা প্রধান তিনি বাংলাদেশের বায়ুসেনা প্রধানের সঙ্গে যোগাযোগ রাখেন। ফলে সেই যোগাযোগ রাখার মধ্যে এই বিষয়গুলো তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, হওয়ার পর তাদের ধারণা হয়েছে যে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ নেয়নি। ফলে বাংলাদেশ যখন সিদ্ধান্ত নেবে তখন সেই অনুসারে ভারত তার নীতি তৈরি করবে, এটা তিনি বোঝাতে চেয়েছেন লং টার্মের জন্য। ধরেই নেওয়া হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন হবে, ফলে সেই নির্বাচনের পর সেই সরকার যদি এই সিদ্ধান্তকে নিয়ে তারা এগোতে চায়, কন্টিনিউ করে, বা আগামী 4-5 বছরের কথা যেটা বলা হলো, একটা সরকার স্বাভাবিক 5 বছরের জন্য থাকবে, তো তখন ভারত তার নির্দিষ্ট নীতি রূপায়ণ করবে। এর সঙ্গে আমি যেটা একটু বাড়তি তথ্য যেটুকু আমি শুনেছি বা জানি সেটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমেরিকা গিয়েছে। সেখানে আমি শুনেছি আমেরিকার প্রশাসন থেকে J-17 নিয়ে আপত্তি করা হয়েছে। J-17 হলো চীনা বিমান, যেটা আমেরিকা পছন্দ করবে না যে চীনাদের উপস্থিতি বা চীনারা বাণিজ্যিক ভাবে লাভবান হোক, সেটা ট্রাম্প প্রশাসন চাইবেন। আপনি জানেন যে ট্রাম্প ব্যক্তিগতভাবে অন্তত বাণিজ্য ছাড়া তার মাথায় অন্য কিছু নেই। বাণিজ্যের জন্য তিনি যুদ্ধ করতে পর্যন্ত প্রস্তুত, দেশ দখল করতে প্রস্তুত। ফলে তিনি কোনোভাবেই চীনের অস্ত্র এখানে বিক্রি করবে আর বাংলাদেশ কিনবে সেটা তিনি দূর থেকে বসে মেনে নেবেন আমার মনে হয় না। ফলে সেটা একটা বিষয়, ফলে দেখতে হবে যে খলিলুর রহমান ফিরে আসার পর তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেন কিনা বা বাংলাদেশ সরকারের থেকে কিছু বলা হয় কিনা, সেটা দেখলে পরে চিত্রটা আরো পরিষ্কার হতে পারে। অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে এই যে 4-5 মাস অথবা 4-5 বছরের যে দুটি টাইম ফ্রেমের কথা তিনি উল্লেখ করেছেন, এর সঙ্গে আগামীতে যে সরকার গঠিত হতে যাচ্ছে, যদি নির্বাচনটি হয় 12 ফেব্রুয়ারি আমাদের দেশে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার হয়তো ক্ষণস্থায়ী হতে পারে, স্বল্পস্থায়ী হতে পারে, সেই শর্ট টার্মের জায়গা থেকে ভারতের অন্য কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, অথবা ভারত চাইছে কিনা কোনো মধ্যবর্তী নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারই আসুক না কেন, এমন কোনো ধারণা করা কি ঠিক হবে? না, ভারত যেটা চায় যত দ্রুত সম্ভব একটি অবাধ, নিরপেক্ষ,
শান্তিপূর্ণ এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন হোক, এবং সেটা যত দ্রুত হয়। কিন্তু এখন দেখুন, ভারতের তরফ থেকেও যদি দেখেন, আপনি যদি বলেন কূটনৈতিক শিষ্টাচার, সেই হিসেবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, তিনি ইউনূসের সঙ্গে দেখা করেন। অন্যভাবে উপদেষ্টাদের সঙ্গে, দুজন উপদেষ্টার সঙ্গে, এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং আপনার আরেকজন উপদেষ্টা, তার সঙ্গে আইন উপদেষ্টা। আইন উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল আর কি। তো এছাড়া তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেননি, সাক্ষাৎকার চাননি।